হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমরা দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ এর আজকে আমরা 5th পার্ট সেটা করব এবং খুব সুন্দর করে আজকের টেক্সটটি বোঝাতে আমরা চেষ্টা করব। আমরা অলরেডি টেক্সটটার অনেকটা পড়ে ফেলেছি। গত ক্লাসে আমরা দেখলাম যে স্বামীজি বিভিন্ন রকম তার মনের মধ্যে তার যে বিভিন্ন রকম দ্বিধা ছিল, দ্বন্দ্ব ছিল, সেগুলোকে কাটিয়ে কিভাবে তিনি মায়ের ভক্ত হয়ে উঠলেন, মায়ের পূজারী হয়ে উঠলেন। রামকৃষ্ণ পরমহংস যিনি তার গুরু ছিল, তার দ্বারা কীভাবে সে ইন্সপায়ার্ড হয়ে সে কালী সাধনায় মগ্ন হলো, সেই সব জিনিসগুলোর কথা আস্তে আস্তে নিবেদিতা আমাদের সামনে তুলে ধরেছেন। আজকের ক্লাসে আমরা এরপরের পার্টটি পড়ব। খুব ভালো করে তোমরা ফলো করো, কারণ আজকের ক্লাসটি কিন্তু খুবই মজাদার বা এনজয়েবল হতে চলেছে। ভালো করে এনজয় করবে এবং ভালো করে ক্লাসটি তোমরা বোঝার চেষ্টা করো। No, the thing that made me do it is a secret that will die with me. এখানে বিবেকানন্দ বলছে, না, দ্য থিং দ্যাট মেড মি ডু ইট, এমন একটা জিনিস যেটা আমাকে ওটা করতে বাধ্য করলো। ইট বলতে এখানে কি? এখানে ইটটাকে তোমরা সবাই দাগিয়ে রাখো। এখানে ইট বলতে মায়ের পূজা করার কথা বলা হয়েছে, কালীমার পূজা করার কথা বলা হয়েছে। কি বলেছে? নো, দ্য থিং দ্যাট মেড মি ডু ইট, বলছে এমন একটা জিনিস যেটা আমাকে ওটা করতে বাধ্য করলো, ইজ এ সিক্রেট। কেন মায়ের এই ভক্ত হয়ে উঠলাম সেটা একটা গোপন রহস্য। দ্যাট উইল ডাই উইথ মি, সেটা আমার সাথেই চলে যাবে। এটা কেন বলেছে বিবেকানন্দ? কারণ যে ভক্ত হয় সে জানে না কেন সে মাকে ভালোবাসে, কেন মায়ের প্রতি সে তার এত অন্তরের টান, সে বলতে পারে না, সে ব্যাখ্যা করতে পারে না। এই কারণের জন্যই বিবেকানন্দ এই কথাটি বলেছে। আই হ্যাড গ্রেট মিসফরচুনস অ্যাট দ্য টাইম, ওই সময় আমি কতটাই আমি অভাগা ছিলাম। মিসফরচুনস মানে দুর্ভাগ্য। বিবেকানন্দ কেন এই কথা বলেছে এখন আমি কালীমাকে যতটা করে ডাকি, ভক্তি করি, আগে আমি রামকৃষ্ণ পরমহংসদেব আমার কাছে কতবার করে কালীমাকে সামনে তুলে ধরেছে, কিন্তু আমি যুক্তি তর্ক দিয়ে সেটা বোঝার চেষ্টা করেছি, তাই কখনোই আমি বুঝতে পারিনি। তাই বিবেকানন্দ বলেছে ওই সময় কতই না আমার দুর্ভাগ্য ছিল। ইট ওয়াজ অ্যান অপরচুনিটি, শি মেড মি এ স্লেভ অফ মি, ওটা আমার কাছে চূড়ান্ত একটা সুযোগ ছিল যে মায়ের আমি দাস হতে যদি পারতাম। স্লেভ মানে দাস। দোজ ওয়ার দ্য ভেরি ওয়ার্ডস, এ স্লেভ অফ ইউ, বলছে ওই কথাগুলো ছিল মহান কথা। কি? তোমার দাস হওয়া মানে মায়ের ভক্ত হতে গেলে, মায়ের কাছে যেতে হলে, মাকে বুঝতে গেলে, মাকে অন্তর দিয়ে ভালোবাসতে গেলে সবার আগে তার দাস হতে হবে। তার দাসত্ব যদি না করা হয় তাহলে তুমি কিন্তু মাকে বুঝতে পারবে না। অ্যান্ড রামকৃষ্ণ পরমহংস মেড মি ওভার টু হার, বলছে রামকৃষ্ণ পরমহংস তিনি আমাকে মায়ের কাছে সঁপে দিয়ে গেছেন। স্ট্রেঞ্জ, কি অদ্ভুত ব্যাপার। হি লিভড অনলি 2 years আফটার ডুইং দ্যাট, এটা করে রামকৃষ্ণ পরমহংসদেব যিনি আমার গুরু ছিলেন, আমার ঠাকুর, তিনি মাত্র 2 বছর বেঁচে ছিলেন। অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম হি ওয়াজ সাফারিং, এবং বেশিরভাগ সময়টাই তিনি বিভিন্ন রকম শারীরিক ভাবে তিনি ভুগেছিলেন। নট মোর দ্যান 6 months ডিড হি কিপ হিজ ওন হেলথ অ্যান্ড ব্রাইটনেস, 6 মাসের বেশি তিনি নিজের শরীরকে কখনোই সুস্থ রাখতে পারেননি। অ্যান্ড ব্রাইটনেস, এবং এগুলো করতে করতে তার মধ্যে যে জ্যোতি ছিল, তার মধ্যে যে আলাদা একটা আভা ছিল, সেটাও কিন্তু চলে গিয়েছিল। গুরু নানক ওয়াজ লাইক দ্যাট, বলছে দেখো এখানে রামকৃষ্ণ পরমহংসদেবের মতন তিনি, বিবেকানন্দ গুরু নানকের এখানে এক্সাম্পল দিচ্ছে। গুরু নানককে আমরা সবাই জানি শিখ ধর্মের ধর্মপ্রচারক গুরু নানক। গুরু নানক ওয়াজ লাইক দ্যাট, গুরু নানকও তিনিও কিন্তু এইরকমই তিনি ছিলেন। তোমরা জানো, লুকিং ফর দ্য ওয়ান ডিসাইপল টু হুম হি উড গিভ হিজ পাওয়ার, গুরু নানক চাইতেন যে আমার কোনো শিষ্যকে তিনি নিজের সমস্ত শক্তি দিয়ে যেতে চাইতেন। অ্যান্ড হি পাসড ওভার অল হিজ ওন ফ্যামিলি। পাসড ওভার মানে পরিত্যাগ করা বা দূরে সরিয়ে দেওয়া। বলছে তিনি তার নিজস্ব যে পরিবার, সে নিজস্ব পরিবারকে তিনি দূরে সরিয়ে দিয়েছিলেন। হিজ চিলড্রেন ওয়ার অ্যাজ নাথিং টু হিম, তার ছেলেপেলেরা, তার সন্তানরা তার কাছে তেমন কোনো গুরুত্বর জায়গায় তৈরি করতে পারেনি।
till he came upon the boy to whom he gave it, and then he could die. তিনি ওরকম একটা ছেলে খুঁজছিলেন, ওরকম একটা শিষ্যর কথা খুঁজছিলেন যাকে তিনি সমস্ত শক্তি দিয়ে যেতে পারেন এবং তারপরে তিনি শান্তিতে মরতে পারেন। The future, you say, will call Ramakrishna Paramahansa an incarnation of Kali. The future is say, ভবিষ্যতের কথা তুমি যদি বলো, will call Ramakrishna Paramahansa বলতেন an incarnation of Kali. ভবিষ্যৎটা কি? ইনকারনেশন মানে কি? ফিগার ইনকারনেশন অফ কালী। কালী তো ভবিষ্যৎ, কালী মাই তো সব কিছু। ইয়েস, আই থিঙ্ক দেয়ার ইজ নো ডাউট দ্যাট শি ওয়ার্কড আপ দ্য বডি অফ রামকৃষ্ণ ফর হার ওন এইমস। বলছে হ্যাঁ, এটা ঠিকই, রামকৃষ্ণ পরমহংস দেবের মধ্যেই কিন্তু কালী বিরাজ করতো এবং কালী এটা করতো নিজের জন্যই, কারণ রামকৃষ্ণ মানেই কালী, রামকৃষ্ণর মধ্যেই কিন্তু কালী বিরাজ করতো এবং কালীর মধ্যেই কিন্তু রামকৃষ্ণ কিন্তু লীন হয়ে গিয়েছিল। এরপরে বেলাতে আমরা আসি। ইউ সি, আই ক্যান নট বাট বিলিভ দ্যাট দেয়ার ইজ সামহোয়ার এ গ্রেট পাওয়ার দ্যাট থিঙ্কস অফ হারসেলফ অ্যাজ ফেমিনাইন অ্যান্ড কল্ড কালী অ্যান্ড মাদার। ভালো করে তোমরা বোঝো। ইউ সি, দেখো, আই ক্যানট বাট মানে আমি যেটা না বলে পারলাম না। আই ক্যানট বাট বিলিভ, আমি বিশ্বাস না করে পারলাম না। এটা বিবেকানন্দ বলছে, আমি বিশ্বাস না করে পারলাম না যে দ্যাট ইজ সামহাওয়ার এ গ্রেট পাওয়ার, যে পৃথিবীতে একটা ওরকম শক্তি আছে, দ্যাট থিংস অফ হারসেলফ অ্যাজ ফেমিনাইন, যে নিজেকে একজন নারী বলে কল্পনা করে, নারী বলে ভাবে, অ্যান্ড কল্ড কালী, এবং নিজেকে কালীমা বলে, অ্যান্ড মাদার, এবং মা বলে। অ্যান্ড আই বিলিভ ইন ব্রাহ্মণ টু, এবং দেখো আমি কিন্তু অন্যদিকে ব্রহ্মাতেও কিন্তু বিশ্বাস করি। বাট ইজ ইট নট অলওয়েজ লাইক দ্যাট, কিন্তু এরকম কি সবসময় কি ছিল? আমি কি সবসময় এরকম ছিলাম যে নাকি একদিকে ব্রহ্মকেও বিশ্বাস করি, অন্যকে কালীকেও বিশ্বাস করি? এরকম কি আমি সবসময় ছিলাম রে? ইজ ইট not the multitude of cells in the body that make up the personality? দেখো খুব সুন্দর করে বিবেকানন্দ তারপরে ব্যাখ্যা দিয়েছেন। বলছে ইজ ইট নট দ্য মাল্টিটিউড অফ সেলস ইন দ্য বডি, মাল্টিটিউড মানে প্রচুর। বলছে আমাদের দেহটা বিভিন্ন রকম কোষের দ্বারা গঠিত হয়েছে, দ্যাট মেক আপ দ্য পার্সোনালিটি। এভাবে কিন্তু আমাদের পার্সনটা আমরা তৈরি হয়েছি। আমাদের দেহে বিভিন্ন রকম কোষ একসাথে জড়ো হয়ে আমাদের শরীরটা তৈরি করেছে। দ্য মেনি ব্রেইন সেন্টার্স, এবং ব্রেন হলো আমাদের সেই দেহের সেন্টারে আছে। নট দ্য ওয়ান দ্যাট প্রডিউস কনসাসনেস, বলছে সেটা হলো প্রধান জিনিস নয় যেটা নাকি আমাদের চেতনাকে তৈরি করেছে। মানে বিবেকানন্দ বলছে যে যেমন নাকি আমাদের গোটা পৃথিবীতে প্রচুর দেবদেবী আছে, কিন্তু সব দেবদেবী কিন্তু একসাথে মিলিত হয়ে সেটা কি, সেটা হলো আমাদের কালী, আমাদের মা। এক এক ভক্ত এক এক রকম করে নিজের ঠাকুরকে ডাকে, কিন্তু সব ঠাকুরই তো এক, সবার মধ্যেই তো একজনই বিরাজ করছেন। বলছে ঠিক আমাদের বডি যেরকম নাকি বিভিন্ন রকম সেলের দ্বারা গঠিত, এবং সব সেল একসাথে মিলিত হয়ে আমাদের ব্রেনের মধ্যে এসছে, এবং সেখানে থেকেই কিন্তু আমাদের চেতনার জন্ম হয়েছে। ইউনিটি ইন কমপ্লেক্সিটি, কমপ্লেক্সিটি মানে সকল বা সবের মধ্যেই তো, সব কিছুর মধ্যেই তো কালী বিরাজ করছে। জাস্ট সো, এরকমই। অ্যান্ড হোয়াই শুড ইট বি ডিফারেন্ট উইথ ব্রাহ্মণ? বলছে তাহলে ব্রহ্মর ক্ষেত্রে আলাদা কেন হবে? ইট ইজ ব্রাহ্মণ, ব্রহ্মই সত্য, ব্রহ্মই সব। অ্যান্ড ইয়েট ইট ইজ দ্য গডস টু, হ্যাঁ এটাই ভগবান। ভগবান বলতে যেটা বুঝি ওটাই ব্রহ্ম। সিমিলারলি হি হ্যাড রিটার্ন ফ্রম এ পিলগ্রিমেজ ইন কাশ্মীর সেইং, বলছে কাশ্মীর থেকে একবার তিনি তীর্থযাত্রা করে তিনি ফিরছিলেন, তখন তারপর তিনি বললেন দিস গডস আর নট মিয়ারলি সিম্বলস। নিবেদিতার উদ্দেশ্য করে একবার বা নিজেদের ভক্তদের উদ্দেশ্য করে বিবেকানন্দ বলছে যে এই যে বিভিন্ন রকম যে দেবদেবীকে আমরা যে পূজা করি, তারা কিন্তু শুধুমাত্র সিম্বলস নয়, বিভিন্ন রকম বিশ্বাসের তারা কিন্তু অনুকরণ নয়, বিশ্বাসের তারা কিন্তু একটা করে চিহ্ন নয়। দে আর দ্য ফর্মস দ্যাট দ্য ভক্তস হ্যাভ সিন। বলছে বিভিন্ন রকম ভক্তরা তারা বিভিন্ন রকম করে তারা
নিজেদের ঠাকুরকে তারা চিন্তা করে, কল্পনা করে। আমরা যদি কোনো নিরাকার কোনো কাউকে কিন্তু আমরা কল্পনা করতে পারিনি। আমরা সর্বশক্তিমান ঈশ্বরকে কল্পনা করতে গেলে একটা আকারের দরকার হয়। তাই বিভিন্ন রকম ভক্তরা নিজেদের মতন করে তারা একটা আকার দিয়ে তারা সেইভাবে নিজেদের ঠাকুরকে কিন্তু বিশ্বাস করে, তারা ডাকে, তারা ঠাকুরের প্রতি তারা লীন হয়ে যায়। অ্যান্ড ইট ইজ টোল্ড অফ শ্রীরামকৃষ্ণ দ্যাট হি উড সামটাইমস স্পিক। বলছে এটাই কিন্তু শ্রীরামকৃষ্ণ একবার আমাকে বলেছিলেন, কামিং আউট অফ সমাধি, সমাধির থেকে বেরিয়ে শ্রীরামকৃষ্ণ একবার আমাকে বলেছিলেন, অফ দ্য পাস্ট এক্সপিরিয়েন্স অফ দ্যাট সোল দ্যাট ডোয়েল্ট উইদিন হিম। বলছে সেই যে আগের অভিজ্ঞতা, বলছে সেই যে আগের অভিজ্ঞতা সেটাই তো আমার মধ্যে আছে রে। মানে কালীর সম্বন্ধে আমি যেটা বলেছিলাম তোমাদেরকে বা তোদেরকে, সেটাই তো আমার মধ্যে আছে রে। হি হু কেম অ্যাজ রামা, অ্যাজ কৃষ্ণা, অ্যাজ জেসাস ডুয়েলস হেয়ার। শ্রীরামকৃষ্ণ কী বলেছিল? তিনি বলেছিলেন, বলছে তিনি, সে বলতে কে? হু কেম অ্যাজ রামা, তিনি কোনো সময় রাম হয়ে এসছেন, অ্যাজ কৃষ্ণা, কোনো সময় কৃষ্ণ হয়ে এসছেন, অ্যাজ জেসাস, অ্যাজ যীশুখ্রিস্ট হিসেবে এসে এসছেন, ডুয়েলস হেয়ার, এখানে তারাই এসছেন এবং সবাই একই। অ্যান্ড দেন উড অ্যাড প্লেফুললি, তারপর একটু মজার ছলে তিনি যোগ করলেন, টার্নিং টু হিজ চিফ ডিসাইপেল, নিজের প্রধান শিষ্যের প্রতি ঘুরে তিনি একটু মজার করে বললেন, বাট নট ইন ইউর বেদান্তা সেন্স নরেন। নরেন বলতে এখানে বিবেকানন্দের কথা বলা হয়েছে। বিবেকানন্দের আরেক নাম নরেন, আমরা সবাই জানি। তো বিবেকানন্দের উদ্দেশ্য করে রামকৃষ্ণ বলছেন, কিন্তু নরেন, তুমি তোমার বেদান্তর যে সেন্স, বেদান্তর যে থিওরি, সেটা দিয়ে কিন্তু তুমি এইসব জিনিসকে তুমি কিন্তু বিচার করতে যেও না। মাকে, কালী মাকে বুঝতে গেলে যুক্তি বুদ্ধি দিয়ে বিচার করলে তুমি কিন্তু তাকে খুঁজে পাবে না। মন থেকে তাকে বিশ্বাস করো, হার্ট দিয়ে বিশ্বাস করো, তাহলে তুমি তাকে ধরতে পারবে, তুমি তাকে কল্পনা করতে পারবে, তুমি তার প্রতি নিজেকে সঁপে দিতে পারবে। তোমার বেদান্ত সেন্স অনুযায়ী কিন্তু তুমি কিন্তু করতে যেও না, সেটাতে তুমি কিন্তু খুঁজে পাবে না। Thus we are admitted to a glimpse of the struggle that goes on in great souls. এইবার দেখো নিবেদিতা কি বলছে। এবার আমরা একদম শেষের দিকে চলে এসেছি। নিবেদিতা এবার সব কিছু শুনে নিয়ে, সব কিছু বুঝে নিয়ে নিবেদিতা এবার সবার শেষে সে কী বলছে? বলছে, দাস উই আর অ্যাডমিটেড টু এ গ্লিমস অফ দ্য স্ট্রাগল দ্যাট গোজ অন ইট গ্রেট সোলস। বলছে যারা নাকি গ্রেট সোলস, মহান যারা নাকি পার্সোনালিটি আছে, তাদের মনের মধ্যে কিন্তু এরকম বিভিন্ন সময় বিভিন্ন রকম দ্বিধা দ্বন্দ্ব কিন্তু চলেছিল। ফর দ্য কোরিলেশন মানে সংযোগ স্থাপন করা, ফর দ্য কোরিলেশন অ্যান্ড মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট অফ দ্য ডিফারেন্ট রিয়েলাইজেশনস অফ ডিফারেন্ট টাইমস। বলছে বিভিন্ন রকম বড় বড় পার্সোনালিটিদের মধ্যে কিন্তু বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম ধ্যান ধারণা তাদের মধ্যে কিন্তু এসেছিল এবং তারা নিজেদের মনের মধ্যে তারা তোলপাড় করেছিল বিভিন্ন রকম ধ্যান ধারণার মধ্যে। দেখো আক্ষরিক অর্থে বুঝতে গেলে হবে না, সবগুলো মিলিয়ে আমি ভালো করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। অন দ্য ওয়ান সাইড দ্য মাদার, একদিকে আছে মা, অন দ্য আদার সাইড ব্রাহ্মণ, অন্যদিকে আছে ব্রহ্ম। উই আর রিমাইন্ডেড অফ দ্য স্বামীস ওন ওয়ার্ডস হার্ড লং অ্যাগো। বলছে উই আর রিমাইন্ডেড অফ দ্য স্বামীস ওন ওয়ার্ডস, স্বামীজির একটা কথা আমাদের কিন্তু মনে করতে হয়, হার্ড লং অ্যাগো, যেটা আমরা বহুকাল আগে আমরা শুনেছিলাম। কি বলেছিলেন স্বামীজি? দ্য ইম্পার্সোনাল গড সিন থ্রু দ্য মিস্ট অফ সেন্স ইজ পার্সোনাল। দ্য ইম্পার্সোনাল গড, ভগবানকে যদি আমরা ভালো করে বুঝতে যাই, ভগবানকে যদি আমরা কল্পনা করতে যাই, ভগবানকে যদি আমরা সিন থ্রু দ্য মিস্টস অফ সেন্স, আমাদের বুদ্ধির যে কুয়াশা, সেই বুদ্ধির কুয়াশা বা বুদ্ধিকে যদি আমরা, বা আমাদের যেটা সেন্স বা চেতনা, সেই সেন্স বা চেতনার সেই সেন্স বা চেতনা দিয়ে যখন নাকি আমরা আমাদের ভগবানকে দেখব, তার মাঝে যদি কোনো কুয়াশা থাকে, সেইভাবে যদি আমরা ভগবানকে যে বোঝার চেষ্টা করি ইজ পার্সোনাল, তাহলে কিন্তু ভগবান কিন্তু আমাদের সামনে আসবে। মানে উনি বলছেন বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে কিন্তু ভগবানকে বোঝা যাবে না, চেতনার দ্বারা, মনের দ্বারা, রিয়েলাইজেশনের দ্বারা আমরা কিন্তু ভগবানকে বুঝবো, জানবো। ইন ট্রুথ ইট মাইট ওয়েল বি দ্যাট দ্য টু আইডিয়াস কুড নট বি রিকনসাইল্ড। বলে তোমাদের একটু ভালো করে বুঝতে হবে যে এই যে দুটো যে তত্ত্ব, একটা মায়ের অস্তিত্ব আর একটা ব্রহ্মের অস্তিত্ব, দুটোই কিন্তু আছে, দুটোকে কিন্তু এক করলে কিন্তু চলবে না। দুটোকে যদি আমরা এক করতে যাই তাহলে কিন্তু কখনো কিন্তু আমরা তার শেষ খুঁজে পাবো না।
বোথ কনসেপশনস কুড নট বি ইকুয়ালি ট্রু অ্যাট দ্য সেম টাইম। দুজনেই কিন্তু দুটো কিন্তু ধারণাই কিন্তু একসঙ্গে কিন্তু দুটো ধারণা কিন্তু সত্যি হতে পারে না। ইট ইজ ক্লিয়ার এনাফ দ্যাট ইন দ্য এন্ড, এটা কিন্তু পরিষ্কার শেষে আমি বুঝতে পারছি, অ্যাজ এ সাবজেক্টিভ রিয়েলাইজেশন ইদার দ্য মাদার মাস্ট বিকাম ব্রাহ্মণ অর ব্রাহ্মণ দ্য মাদার। বলছে আমি শেষে, নিবেদিতা বলছে আমি সবার শেষে যেটা নাকি যদি আমি সাম আপ করি তাহলে আমি পুরোপুরি আমি একটা জিনিসই বলতে পারি যে এক হলে মা ব্রহ্মের মধ্যে আছে বা ব্রহ্ম মায়ের মধ্যে আছে, ঠিক আছে, যদি আমি সাম আপ করি। ওয়ান অফ দ্য টু মাস্ট মেল্ট ইন টু দ্য আদার। বলছে দুটোকে একসাথে কিন্তু মিশিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে। দ্য কোশ্চেন অফ হুইচ ইন এনি পার্টিকুলার কেস ডিপেন্ডিং অন দ্য ডেস্টিনি অ্যান্ড দ্য পাস্ট অফ দ্য ওয়ার্শিপিং সোল। বলছে এই যে দুটো যে এক, দুটো যে একসাথে একের মধ্যে এক যে মিলিত হয়ে আছে, ব্রহ্মের মধ্যে মা আছে, মায়ের মধ্যে ব্রহ্ম আছে, এটা আমরা কখন বুঝতে পারি বা এটা কারা বুঝতে পারে? ওয়ার্শিপিং সোল। বলছে তুমি যদি কোনো পুণ্য করে থাকো, তুমি যদি কোনো ভালো কাজ করে থাকো, তাহলেই তুমি কিন্তু এই দুটো জিনিস যে এক সেটা তুমি বুঝতে পারবে, অন্যথা তোমার দ্বারা কিন্তু সম্ভব নয়। ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা এত পর্যন্তই পড়ব, ঠিক আছে। এর পরের ক্লাসে আমরা টেক্সটটা পুরোপুরি শেষ করব। দেখো একটা ক্লাসে বেশ দূর পর্যন্ত পড়াচ্ছি না, কারণ তোমাদের বোর লাগতে পারে। আই হোপ আজকের ক্লাসটির দ্বারা খুব ভালো করে তোমরা যতটুকু পড়ানো হলো ততটুকু বুঝতে পারলে। ভালো করে পড়ো, মন দিয়ে পড়ো, এটা কিন্তু মনেতে বোঝার ব্যাপার আছে, ঠিক আছে। আমাদের দেখা হচ্ছে এর পরের ক্লাসে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।